শেখ হাসিনা মানে তার ক্ষমতাকে মানে কুক্ষিগত করে রাখার জন্য যা যা করার দরকার সেটি খুব সফলভাবেই গত 15 বছর করেছে। আপনি যদি বলেন যে প্রশাসনের যেসব আমলারা যেখানে চাকরির আচরণ বিধি মেনে কাজ করার কথা, সংবিধান মেনে কাজ করার কথা, তাদেরকে এমন কিছু সুযোগ সুবিধা দিয়ে নিজের পক্ষে নিয়ে যায় যে তারা নিজেরাই ফ্যাসিস্ট হয়ে ওঠে এবং তারা আমলারাই মানে শেখ হাসিনাকে কিভাবে আরও শক্তিশালী করা যায় নিজেদের সুবিধার জন্য তারা আইন কানুনের ফাঁক ফোকর কোথায় কি আছে এই জিনিসগুলো তারা জানে এবং তারা ওই সুবিধা মতো ওইগুলো নিজেদের স্বার্থেই শেখ হাসিনা তাদেরকে এই সুযোগটি দেয়। মানে রাষ্ট্রের সরকার প্রধান হিসেবে তার উচিত ছিল রাষ্ট্র যাতে নিয়ম নীতির মধ্যে চলে, মানুষ যেন জনগণ যেন সেই সেবাটা পায়, কিন্তু ওনার উদ্দেশ্য সেটা ছিল না। ওনার উদ্দেশ্য ছিল কিভাবে আজীবন ক্ষমতায় থাকা যায়। আমলাতন্ত্রের তো একটা নিয়ম আছে, একটা নীতিমালা আছে যে আমলাদের সীমা কতটুকু বা রাজনীতিকদেরও একটা এক ধরনের সীমা থাকে। তো একেবারে ওভারল্যাপ করে রাজনীতির নিয়ন্ত্রণ পুরো আমলাদের হাতে চলে গেল কোন সুস্পষ্ট কোন জায়গাটির কারণে, কোন কোন উদ্যোগের কারণে আমলারা আসলে রাজনীতির নিয়ন্ত্রণ নিয়ে নিলেন? সাইদ খান, আপনি নিশ্চয় গণমাধ্যম কর্মী, আপনি নিজেও জানেন যে আসলে গত 15 বছর রাজনীতি তো রাজনীতিবিদদের হাতে ছিল না, রাজনীতি চলে গিয়েছিল আমলাদের হাতে, রাজনীতি চলে গিয়েছিল ব্যবসায়ীদের হাতে, রাজনীতি চলে গিয়েছিল মানে এমন কিছু লোকজনের হাতে যারা আসলে রাজনীতি করার কথা না, যারা রাজনীতিবিদ তৃণমূল থেকে উঠে এসেছিল, যারা রাজনীতির জন্য জীবন যৌবন টাকা পয়সা সব কিছু ব্যয় করেছিল, বেলা শেষে দেখা গেছে তারা কিন্তু পদ পায় নাই। পদ পেয়েছে একজন শিল্পপতি, গুরুত্বপূর্ণ পদ পেয়েছে একজন দেখা গেল সাবেক আমলা যিনি সারা জীবন সার্ভিস দিয়ে এসে এখন সে এমপি হয়ে গেলেন। পদ পেয়েছে ওই রকম যারা মানে ওই সময় সরকার প্রধানকে যত খুশি করা যায় নিয়ম নীতির ধার না ধরে যে আমি আসি আপনার সাথে, আপনি যেভাবে বলবেন সেভাবেই চলবো, এইভাবে প্রত্যেকটা সেক্টরে। পুলিশের কথা বলেন, পুলিশ যেখানে আইন শৃঙ্খলা বাহিনী আইন রক্ষা করবে সেই আইন শৃঙ্খলা বাহিনী এত ফ্যাসিস্ট হয়ে উঠেছিল শুধুমাত্র মানে কর্তার ইচ্ছায় কর্ম হওয়ার দরুন। এখানে আইন কানুন নিয়ম নীতি কোনো কিছুর বালাই ছিল। জি ওবায়দুল বাদল, এইভাবেই মূলত আপনার কাছে আরেকটি জিনিস আমি একটু যোগ করি, আরেকটি জিনিস জানতে চাচ্ছি। 2013 সালের একটি খবর, প্রধানমন্ত্রীর বক্তব্য গণতন্ত্রের জন্য অশনি সংকেত, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন। এটি দৈনিক মানব জমিনের খবর ছিল। মির্জা ফখরুল তখন বুঝতে পেরেছিলেন, কিন্তু শেখ হাসিনা কেন বুঝলেন না? মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও রাজনীতি করেন, শেখ হাসিনাও রাজনীতি করতেন, যে ওনার এই বক্তব্য যে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে বা প্রকারান্তে উনি নিজেও শেষ হয়ে যাচ্ছেন, ওনার রাজনীতি শেষ হয়ে যাচ্ছে, এই জিনিসটি উনি টের পেলেন না কেন? না উনি আসলে খুব সচেতনভাবে এই কাজগুলো করেছিলেন? এই বক্তব্যটি 2013 সালের ঘটনা। এটি ছিল জাতীয় সংসদে তৎকালীন বিরোধী দলের সদস্যরা তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার জন্য তারা প্রস্তাব করেছিল। এটির প্রেক্ষিতেই উনি বলেছিলেন এই রকম অসাংবিধানিক কোনো কথা আপনারা বলবেন না, এটা মুখেও আনা যাবে না, তত্ত্বাবধায়ক সরকারের কথা মুখেও আনা যাবে না। মূলত এই প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে জবাবেই মির্জা ফখরুল এই কথাটি বলেছিলেন যে প্রধানমন্ত্রীর বক্তব্য অশনি সংকেত, গণতন্ত্রের জন্য অশনি সংকেত। এখন উনি এটা বুঝতে পেরেছেন, সেটাই তো আসলে শেষ পর্যন্ত সেটি সত্য হয়ে গেছে। এবং প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী কিন্তু এটি ইচ্ছা করেই, উনি তো একদম সুনির্দিষ্টভাবে তার লক্ষ্য স্থির করেই তো কাজগুলো করেছেন 2041 পর্যন্ত। হ্যাঁ, ওনার টার্গেটই ছিল তো 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন এবং এই দেশের এই যে নানান ধরনের ভীষণ মিশন 41 এরকম কিন্তু কিছু স্মার্ট বাংলাদেশ, তারপরে ডিজিটাল বাংলাদেশ, নানান ধরনের নতুন নতুন। তবে শেখ হাসিনা যে কাজটি খুব সফলভাবে করেছে সেটি হচ্ছে তার যে গবেষণা সেল ছিল, তার যে ইস্যু তৈরির জন্য আলাদা বাহিনী ছিল, একটার পর একটা ইস্যু এসে মানুষকে ভুলিয়ে রেখে নিজের কাজটা হাসিল করার জন্য যে পরিবেশ পরিস্থিতি তৈরি করা, সেটি খুব সফলভাবেই করেছে। এবং তার আশেপাশের যে লোকগুলো, সেটা পুলিশ বলেন, আমলা বলেন,
আদার্স যে মেকানিজম, রাষ্ট্রের যে অর্গানগুলো, এই অর্গানগুলোকে সে পুরোপুরি নিয়ন্ত্রণ করেছে, কর্তৃত্ব প্রতিষ্ঠা হ্যাঁ, করতে পেরেছে। এবং সে ফ্যাসিস্ট কর্তৃত্ব প্রতিষ্ঠা এই পর্যায়ে করেছে যে ওখানে আসলে মানুষ তখন দৈব কিছু একটা ঘটুক এই আশায় ছিল, এটাই কামনা আসলে করতো। মানে ওইভাবে সাহস পায় না। বাদল ভাই, এই যে 2009 সাল থেকে 2024 পর্যন্ত এই সময়ে সচিবালয়ের যে দৃশ্য, আমরা কি অভ্যুত্থান পরবর্তী সময়ে পরিবর্তন দেখছি? আপনি কি পরিবর্তন দেখছেন? আদৌ কোনো পরিবর্তন, যে আমরা যে পরিবর্তনের প্রত্যাশা নিয়ে আছি, এখনো মুখে আছি, সাধারণ মানুষ মুখে আছে, সেই পরিবর্তন কি আমাদের মধ্যে এসেছে? এই গত 9 মাসে যে ধরনের কাঙ্ক্ষিত পরিবর্তন জনগণ আশা করেছিল সেটি মূলত আমার ব্যক্তিগত মতে আপনার কাছে সেটি হয়নি। একেবারে যদি স্পষ্ট করে জানতে চাওয়া হয় যে আপনার কাছে কোন কোন দুর্বলতাগুলো বা কোন কোন জিনিসগুলো এখনো রয়ে গেছে যেই কারণে সেই প্রত্যাশার পূরণ হচ্ছে না? আমি আসলে যেটা বলতে চাই, এখন পর্যন্ত বিশেষ করে প্রশাসন যে অবস্থাটি রয়েছে, আমার কাছে কেন জানি মনে হয়েছে যে প্রথম দুর্বলতা যে এই যে বঞ্চিতের নামে যেসব একদম সিনিয়র অনেক, মানে প্রশাসনের সাথে তাদের যোগাযোগ নেই গত 12 বছর 15 বছর ধরে, তাদেরকে নিয়ে এসে হুট করে এই শীর্ষ পর্যায়ে বসিয়ে দেওয়া, এবং প্রশাসন যেটা নিয়ন্ত্রণ করে সুপারিয়র সিলেকশন বোর্ড, যেটাকে এসএসবি বলে, এই এসএসবির 7 জন মেম্বার থাকে, যেটার সভাপতি থাকেন পদাধিকার বলে মন্ত্রিপরিষদ সচিব, এটিতে জনপ্রশাসন সচিব থাকেন, স্বরাষ্ট্র সচিব থাকেন, লেজিসলেটিভ বিভাগের সচিব থাকেন, অডিটর জেনারেল মানে সর্বোচ্চ ব্যক্তি ওনারা থাকেন। তো এই লোকগুলোর মধ্যে দেখা গেছে প্রায় 5-7 জনের মধ্যে অধিকাংশই হচ্ছে এই সাবেক আমলা, যাদেরকে মানে বিএনপি সরকারের লোক বলে এতদিন বঞ্চিত করে রাখা হয়েছিল, তাদেরকে পুনরায় মানে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে সিনিয়র সচিব করে তাদেরকে প্রশাসনের শীর্ষ পর্যায়ে বসানো হয়েছে, মুখ্য সচিব সহ। ওনাদের আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখানে আরও অন্যান্য ব্যাচের যে বঞ্চিত তাদেরকেও যদি আনা হতো ভালো হতো, কিন্তু একটা ব্যাচেরই মানে যেটাকে 82 রেগুলার ব্যাচ বলে, এই ব্যাচেরই সবগুলোকে এনে এসএসবির মেম্বার করে দিয়েছে। এবং এখানে একটি জিনিস খেয়াল করেন যে এক সময় এই ব্যাচের লোকজনই আগের ব্যাচের একই ব্যাচের কর্মকর্তা, ফ্যাসিস্ট আমলের ডক্টর কামাল চৌধুরী, তারপর আবুল কালাম আজাদ যিনি মুখ্য সচিব ছিলেন, তাদের রোশানলে পরে এরা কিন্তু বঞ্চিত হয়েছে এবং একটা সময় তারা অন্যায়ের শিকার হয়েছেন। এখন আবার এটা রিভেন্স, মানে মনে হচ্ছে যে প্রতিশোধমূলক, ওই একই ব্যাচের লোকজন এখন আবার ড্রাইভিং সিটে বসেছে এবং তারা আবার তাদেরকে কাউকে জেলে নিয়ে গেছে। কিন্তু এখানে কিন্তু আসলে সরকার বা বঞ্চিত এই বিষয়গুলোর চেয়ে ব্যাচভিত্তিক যে প্রতিহিংসাটা, আমার ব্যক্তিগত মত হচ্ছে ওইটা। এবং এখন যেটা দেখা যাচ্ছে যে এই লোকগুলো যেহেতু দীর্ঘদিন প্রশাসনের সাথে জড়িত ছিল না, হুট করে এসে বসেছেন, তারা কিন্তু আসলে ওই প্রশাসনের পালসটা ধরতে বুঝতে পারছে। 1 2 নাম্বার হচ্ছে যে প্রশাসনে যারা দীর্ঘ 15 বছর একদম সিনিয়র সহকারী সচিব থেকে উঠে পদোন্নতি নিয়ে বিভিন্ন জায়গায় এখন সচিব হবেন, যেমন এখন সচিব হওয়ার জন্য পাইপলাইনে আছেন 15 ব্যাচের কর্মকর্তারা, তাহলে কোথায় 82 ব্যাচ, কোথায় 15 ব্যাচ, এদের মধ্যে ডিফারেন্স কিন্তু অনেক। এখন এই চুক্তি ভিত্তিক নিয়োগ, তারা এসে আবার তাদের যে সহকর্মী, তাদের যে বন্ধুবান্ধব, তাদেরকেই কোনো না কোনোভাবে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে চুক্তি দিচ্ছেন। এখন একটা চুক্তি হলে রেগুলার কর্মকর্তাদের 4 থেকে 5টা পদোন্নতি আটকে যায়। যখন আপনি 2 বছরের জন্য চুক্তি দিবেন মুখ্য সচিব পদে, ক্যাবিনেট সচিব পদে, জনপ্রশাসন সচিব পদে, তারপরে স্বরাষ্ট্র সচিব পদে, তাহলে রেগুলার কর্মকর্তা কিন্তু এই পদগুলোতে আর যেতে পারতেছেন না। তাহলে এখন ওই যে একটা হতাশা, ক্ষোভ, এ নিয়েই পুরাপুরি এখন বলা চলে যে প্রশাসনের বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, স্থবির, বিশৃঙ্খলা এবং হতাশায় নিমজ্জিত। যে কারণে যে কাজটি সিনিয়র সহকারী সচিব বা ডেপুটি সেক্রেটারি যে কাজটি করার কথা, উনি
রাগ করে দায়িত্ব নিচ্ছেন না, উনি উপরে ফাইল পাঠিয়ে এই দিচ্ছেন। কারণেই কি মানে যে কারণে প্রশাসনের অন্তর্বর্তীকালীন সরকার বারবার মানে নানান হোঁচট ধরনের খাচ্ছে। এটি একটি কারণ। মানে ওই যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হচ্ছে যে সহযোগিতা পাচ্ছি না, এটি কি এটি একটি কারণ। এটি সবচেয়ে বড় অসহযোগিতা, কারণ প্রশাসনের সবচেয়ে বড় অসহযোগিতা তো এই জায়গায়। এই জায়গাটা। আরেকটা জায়গা আছে, যেমন ধরেন যারা এতদিন যাদেরকে ঢালাওভাবে আমরা বলতেছি যে ফ্যাসিস্ট, একজন সমন্বয়ক বলছেন যে সচিবালয়ে যে আন্দোলনটি হচ্ছে এই আন্দোলনের সবাই ফ্যাসিস্ট আমলের মানে ফ্যাসিস্ট বা ফ্যাসিস্ট আমলের, তাদেরকে এই কারণে আন্দোলন হচ্ছে। মূলত উনি না জেনে এই কথাটি বলছে। এই আন্দোলনটি হচ্ছে সরকারি কর্মচারী আইন সংশোধন অধ্যাদেশের কিছু ধারা নিয়ে, যে ধারাটিতে তাদেরকে মানে আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই শর্ট নোটিশে তাদেরকে চাকরিচ্যুত করা যাবে। তাতে এতে ওনাদের ভয় কি? হ্যাঁ, ওনারা যদি অন্যায় না করেন তাহলে তো ভয়ের কিছু নেই। আসলে এই গত 15 বছর তো আসলে নিয়ম নীতির ধারে নাই। এখন হুট করে যখন অন্যায় না করেন শব্দটি আসবে, ওই আগের মানে সাইকেল পেডেল বন্ধ করলেও কিন্তু সাইকেল অনেকক্ষণ পর্যন্ত যায়। মূলত তাদের ভয়টা ওইটাই যে আমরা এতদিন আরাম করে আসছি, ইচ্ছা মতো অফিস করেছি, ছুটি না নিয়েও চলে গিয়েছি, এখন যদি নিয়ম নীতির মধ্যে আসতে হয় সেই ক্ষেত্রে না জানি কোন বিপদে পড়ে যায়। প্যাডেল বন্ধ হওয়ার পরের অংশ। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আইনটি, আমি ব্যক্তিগতভাবেও এই আইনের যে বিষয়, আমি মনে করি যে তাদেরকে, যে কোনো মানুষকে, এটা রুটিনের ব্যাপার, চাকরি করার আগে তাকে অন্তত এই আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সুযোগ দিয়ে, যদি উনি দোষী হন তাহলে নিশ্চয়ই তার পানিশমেন্ট হবে। এটি একটু মানে তড়িৎ করেছে, আমলাতান্ত্রিক জটিলতা অনেক কমিয়ে এনেছে। এবং যেমন ধরেন এই যে আরেকটি বিষয়, তারা কিন্তু আন্দোলন করছে যে এইটি পুনর্বিবেচনা করার জন্য। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অধ্যাদেশটি যখন উপদেষ্টা পরিষদে অনুমোদন হয়, সেখানে বলা হয়েছিল পর্যালোচনা মানে ভ্যাটিং সাপেক্ষে, এবং এটি পর্যালোচনা করার জন্য 4 জন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। হুট করে আন্দোলনের ভিতরে এইরকম মানে সচিবালয় উত্তপ্ত, এর ভিতরে আবার ওইটি জারি করে দেওয়া হলো। তা আমার ব্যক্তিগত মত হচ্ছে যে এই আন্দোলনটি উভয় পক্ষ আলোচনা করা উচিত, আরেকটু সময় নিয়ে জি অধ্যাদেশটি জারি করলে হয়তো এই পরিস্থিতির সৃষ্টি হতো না। আপনার কাছ থেকে আবারও শুনবো।